আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। বাশার আল আসাদের অবস্থান নিয়ে রাশিয়ার ভিন্ন সুর। এদিকে সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। গাজায় ময়দা বিতরণের লাইন, আবাসিক এলাকায় হামলা, নিহত 50। সর্বশেষ জানিয়ে দিব ট্রাম্পকে পুতিনের ভয়ানক প্রতিপক্ষ হিসেবে প্রশংসা জেলেনস্কির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। বাশার আল আসাদের অবস্থান নিয়ে রাশিয়ার ভিন্ন সুর। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে মস্কোতে গিয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছিল তা অস্বীকার করেছে ক্রেমলিন। ফরাসি বার্তা সংস্থা এপি তাদের এক প্রতিবেদনে খবর দিয়েছে। এপি বলছে, সোমবার ক্রেমলিন জানিয়েছে বিদ্রোহীরা ক্ষমতা দখলের পর এটা ছিল অবাক করা মন্তব্য। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, আসাদ তার পরিবার কোথায় আছেন এ ব্যাপারে আমরা আপনাদের কিছুই বলতে পারছি না। ইসলামী নেতৃত্বাধীন বিদ্রোহীরা দামেস্কে ঢুকে পড়ার কয়েক ঘন্টার মধ্যে আসাদ ও তার পরিবারের সদস্যরা পালিয়ে মস্কোতে আশ্রয় নিয়েছে বলে ক্রেমলিনের সূত্র রোববার সংবাদ সংস্থাকে জানিয়েছিল। আসাদের ছেলে রাশিয়ার রাজধানীতে পড়াশোনা করছে। পেসকভ সোমবার বলেছেন, যদি রাশিয়া আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দিতে থাকেন তাহলে তা হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একাত্ম সিদ্ধান্ত। পেসকভ বলেছে, অবশ্যই রাষ্ট্রপ্রধান ছাড়া এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় না, এটা কেবলমাত্র তারই সিদ্ধান্ত। তিনি বলেছেন, পুতিনের আলোচ্যচিত্রে আসাদকে নিয়ে বৈঠকের কোনো ইচ্ছা ছিল না। রাশিয়া ইতিমধ্যে ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ইয়ানি কুচিভ সহ ক্ষমতাচ্যুত বেশ কিছু নেতাকেই আশ্রয় দিয়েছিল। সিরিয়া প্রশ্নে গত কয়েকদিনে নাটকীয় কিছু সংক্ষিপ্ত বক্তব্য সম্পর্কে পেসকভ স্বীকার করেছেন, এসব মন্তব্য অবাক করার মতো। তিনি বলেছেন, সারা বিশ্বে অবাক করার মতো কত কিছুই না ঘটে, এটাই ব্যতিক্রম কিছু নয়। সিরিয়ায় রাশিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ সামরিক নৌঘাঁটি রয়েছে। এসব ঘাঁটি থেকে 2015 সালে আসাদের পক্ষে সামরিক অভিযান চালানো হয়েছিল। ক্রেমলিনের মুখপাত্র বলেছেন, রাজনৈতিক অস্থিরতার জন্য এখন তো সেখানে ক্রান্তিকাল চলছে। সিরিয়ার রুশ সামরিক নৌঘাঁটিগুলোর এখন কি হবে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে খুব শীঘ্রই জানানো হবে। সিরিয়ায় ক্ষমতায় কারা আসে তারপর বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করা হবে। ক্রেমলিনের মুখপাত্র বলেছেন, ঘাঁটিগুলোর নিরাপত্তা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। স্বৈরশাসক বাশার আল আসাদকে ক্ষমতা থেকে উৎখাত করা সিরিয়া বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগের উপায় খুঁজছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। তুরস্ক সহ এই অঞ্চলের জন্য অংশীদারদের সহায়তায় সিরিয়ার সঙ্গে অনানুষ্ঠানিক কূটনীতিক সম্পর্কের যাত্রা শুরু করতে চাইছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে এক সংবাদ সম্মেলনে দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, ওয়াশিংটনের হাতে বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগের অনেক উপায় আছে, সেগুলোর একটিকে ওয়াশিংটন সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছিল। মিলার আরও বলেছেন, কয়েকদিন ধরেই আমরা এসব আলাপ আলোচনা করছি। সিরিয়ার ভিতরে যেসব দেশের প্রভাব রয়েছে সেসব দেশের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ফোনে কথা বলেছেন এবং আমরা এই আলোচনা চালিয়ে যাব। হায়াত তাহরির আল শামের নেতৃত্বে সিরিয়া বিদ্রোহীরা মাত্র 12 দিনে দামেস্ক দখল করেছেন। গত রোববার বিদ্রোহীরা রাজধানী দামেস্কে প্রবেশ করলে পালিয়ে যান প্রেসিডেন্ট আসাদ সরকার। এইচটিএস এ সময় আল কায়দার সঙ্গে সংশ্লিষ্ট ছিল। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক, জাতিসংঘ আল কায়দাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। এখন যুক্তরাষ্ট্র ছাড়াও অনেক পশ্চিমা ও আরব দেশ আসাদের পতনে নেতৃত্ব দেওয়া এইচটিএস এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত 4 দিনে দুবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কাহান ফিদানের সঙ্গে কথা বলেছেন বলেও জানান মিলার। সিরিয়ার উত্তর পশ্চিম অঞ্চলে তুরস্কের সেনারা অবস্থান করছেন, সেখানে তারা বিদ্রোহীদের বিশেষ করে সিরিয়ান ন্যাশনাল আর্মিকে সহায়তা দিচ্ছেন। যদিও তুরস্ক বিদ্রোহীদের নেতৃত্বে থাকা এইচটিএস সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। এইচটিএস এর নেতা আহমেদ আল সারা, তিনি আবু মোহাম্মদ আল জুনানি নামেও অধিক পরিচিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে চাইছে কিনা এমন প্রশ্নের জবাব দিতে অস্বীকার করেছেন মিলার, তবে তিনি কোনো সম্ভাবনাকে উড়িয়ে দেননি। মিলার বলেছেন, প্রাসঙ্গিক সব দলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, এককভাবে বা অন্যভাবে আমাদের যোগাযোগের ক্ষমতা আছে বলে আমরা আশা করি। জুলানিকে 2013 সালে সন্ত্রাসী ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। দেশটি তখন বলেছিল, ইরাকের আল কায়দা শাখা জিরুনিকে সিরিয়া আসাদ সরকারকে উৎখাত করে সেখানে ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা করতে বলেছে। আধুনিক যুগের মধ্যপ্রাচ্য সবথেকে বড় মোড় ঘোরানোর ঘটনাগুলোর একটি বাশার আল আসাদ সরকারের পতন। বাশারের পতনের মধ্য দিয়ে আরব বিশ্বে রাশিয়া ও ইরানের প্রভাব অনেকটাই ভঙ্গুরিত হয়েছে।
গাজায় ময়দা বিতরণের লাইনে আবাসিক এলাকায় হামলা, নিহত 50। গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা অত্যন্ত 24 ঘন্টায় 50 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে সব তথ্য জানা গেছে। গণমাধ্যমটি জানায় সোমবার দক্ষিণাঞ্চলীয় হাফা শহরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত 10 জন। ময়দা কেনার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের উপর এই হামলা চালানো হয়। অন্যদিকে একই দিন সকালে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ড্রোন থেকে ড্রোন ক্ষেপণাস্ত্র নিহত হন 3 জন। গত 65 দিন ধরে জাবালিয়া এলাকা ইসরায়েলের দখলে। এই অঞ্চলে হাজার হাজার ফিলিস্তিনি খাবার ও পানির সরবরাহ থেকে বঞ্চিত রয়েছে। গাজার দেইর আল সাবা এলাকা থেকে আল জাজিরার সাংবাদিক হানি আহমেদ জানান, খাবারের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী এলাকায় যেতে চাইলে ড্রোন হামলার শিকার হন কয়েকজন। নিহতদের মরদেহ এখনও রাস্তায় পড়ে রয়েছে। বোমা হামলার আশঙ্কায় মরদেহ এখনও সরানো হচ্ছে না। মধ্য গাজায় আল আকসা হাসপাতালের বাইরে থেকে আল জাজিরার আরেক সাংবাদিক জানান, বুরেজ শরণার্থীর এক আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় নিহতের মরদেহ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। হামলায় একই পরিবারের 9 জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার উত্তরাঞ্চলীয় কামাল দেওয়ান হাসপাতালে প্রধান হুসহান আবু সুফিয়ান বলেছেন, বিদ্যুৎ, অক্সিজেন ও পানির সরবরাহ বন্ধ থাকায় শতাধিক রোগীর জীবন বিপন্ন। এমন পরিস্থিতিতে মানবিক সাহায্য অপরিহার্য। 2023 সালের 7 অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি হামলায় হাজার হাজার নিহতের সংখ্যা এরই মধ্যে 44,700 ছাড়িয়েছে। আহত হয়েছে 1,06,000-এরও বেশি ফিলিস্তিনি। এছাড়া বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন 20 লাখেরও বেশি বাসিন্দা। ট্রাম্পকে পুতিনের ভয়ানক প্রতিপক্ষ হিসেবে প্রশংসা জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ডোনাল্ড ট্রাম্প অন্যতম ভয়ঙ্কর নেতা, যাকে পুতিন সবথেকে বেশি ভয় পান। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন যেন তারা একত্রিত হয়ে ইউক্রেন চলমান যুদ্ধের সমাপ্তি ঘটায়। সম্প্রতি প্যারিসে ট্রাম্প এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাৎ করে জেলেনস্কি বলেছেন, এই আলোচনা ছিল ব্যাপকভাবে ফলপ্রসূ এবং ট্রাম্পের শক্তিশালী ইচ্ছাশক্তির জন্য তিনি কৃতজ্ঞ, যা যুদ্ধ শেষ করার লক্ষ্যে সহায়ক হতে পারে। তিনি বলেছেন, আমরা জানি যুক্তরাষ্ট্র এমন কিছু অর্জন করতে সক্ষম যা অন্যরা করতে পারেনি। যুদ্ধ শেষ করতে হলে আমাদের প্রয়োজন একতা। যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং বিশ্বের সব দেশের একতা যারা নিরাপত্তাকে মূল্য দেয়। তিনি শুধুমাত্র তাকে এবং সম্ভবত চীনকে ভয় পায়। যুদ্ধ শেষ করার জন্য সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের একত্রিত হওয়া প্রয়োজন বলে জেলেনস্কি মন্তব্য করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টকে বলেছেন, ট্রাম্পের দৃঢ় মনোভাবের ফলে এই যুদ্ধের সঠিক সমাপ্তি সম্ভব এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হতে পারে। জেলেনস্কির সম্ভাব্য 2 দিন পর ট্রাম্প তার ম্যাজিক প্ল্যাটফর্ম ট্রুথ ন্যাশনাল এক পোস্টে বলেছেন, জেলেনস্কি এবং ইউক্রেন চায় এক চুক্তি করতে এবং এই পাগলামি থামাতে। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বারবার দাবি করেছেন যে তিনি 24 ঘন্টার মধ্যে এই যুদ্ধের সমাপ্তি ঘটাতে সক্ষম, তবে তিনি এর কোনো বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করেননি। যদিও ট্রাম্পের যুদ্ধ শেষ করার কৌশল স্পষ্ট নয়। ইউক্রেনের সমর্থকরা উদ্বেগ যে এটি ইউক্রেন সামরিক সাহায্য বন্ধ করা এবং রাশিয়া দ্বারা দখল করা কিছু বা সমরাস্ত্র ইউক্রেনের অঞ্চল ছাড় দিতে পারে। ইউক্রেনের সামরিক বাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগোর বলেছেন, আমরা সবথেকে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত হচ্ছি যখন সব সরবরাহ বন্ধ করে দেবেন। জেলেনস্কি সোমবার টেলিগ্রামে বলেছেন, তিনি যদি বুঝতে পারেন যে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোতে কখন যোগ দেবে, তাহলে তাদের সমাপ্তির জন্য নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার জন্য পশ্চিমা বাহিনী সেনা মোতায়েনের জন্য প্রস্তুত।